1978, তার মানে 10+2 এর ফার্স্ট ব্যাচ ছিলাম আমরা। হ্যাঁ, তো সেই বছর আমি হায়ার সেকেন্ডারি পাস করে এসে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলাম। কিন্তু ওখানে অ্যাডমিশানে ব্যাপারটাই আমার কাছে বেশ এখনও স্মরণীয় হয়ে আছে। সেটা হচ্ছে যে আমি সেবার মাত্র 604 পেয়েছিলাম। আমাদের মার্কটা হতো 1000-এ, তার মানে জাস্ট আমি 60% পেয়েছিলাম। তো এখানে অ্যাডমিশন টেস্টে বসলাম, বসে দেখলাম আমার পাশে যারা আছে তাদের অনেকে 750 পেয়েছে, কেউ 800 পেয়েছে, কেউ 780 পেয়েছে। কিন্তু পরে যখন রেজাল্টটা বেরোলো তখন দেখা গেলো যে আমি পেয়ে গেছি চান্স। তো সেই হিসেবে আমার কাছে প্রথম থেকে আমার মনে হয়েছিল যে অ্যাডমিশন টেস্ট হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে আমি এটার সঙ্গে বলছি যে তারপরে অনেকদিন শিক্ষক হিসাবেও থাকাকালীনও এই কলেজে অ্যাডমিশন টেস্টে কন্ডাক্ট করার ব্যাপারে আমি ভালোভাবে যুক্ত ছিলাম। কিন্তু আরও তারপরে যেটা হয়েছে, অ্যাডমিশন টেস্টটা ঠিক সেরকমভাবে গুরুত্ব পায় না, কারণ সেটা একটা বোর্ডের হাতে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখা গেছে খুব একটা ভালো হচ্ছে, বরঞ্চ এখানকার মাস্টারমশাইরা যদি সরাসরি যুক্ত হয়ে কন্ডাক্ট করেন তাহলে অনেক বেশি মানে গুরুত্ব পায়। বা রাদার যেটা বলবো যে অ্যাডমিশন টেস্টটা বেশ ভালো হয় এবং তাতে ভালো স্টুডেন্টও আসতে পারে। এই একটা নম্বর কথা হচ্ছে যে প্রথমবার কি হলে 1 মাস ক্লাস করার পরে সেবার কি হলে গোটা 9 দিনের বৃষ্টিতে গোটা কলকাতা ভেসে গেছিলো বলে আমাদের অ্যাডমিশনটা হয়েছিল অনেক পরে, এবং ক্লাস শুরু হয়েছিল পুজোর ছুটির পরে। ফলে আমরা 1 মাস ক্লাস করেই আমরা ফিল্ডে গেছিলাম। এবার ফিল্ডে গিয়ে প্রথমবারে যে অভিজ্ঞতাটা হয়েছিল তাতে এখনও মনে পড়ে। সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে ডিপার্টমেন্টের হেড ডক্টর প্রফেসর অজিত কুমার সাহা গেছিলেন এবং প্রফেসর গৌরীশঙ্কর ঘটক গিয়েছে। তো সেবার গিয়ে দেখি যে প্রতিদিনই ফিল্ডে যাওয়ার আগে কিছুটা আমরা ফিল্ড করার পরে দেখতাম যে 2-3টে করে গাড়ি চলে আসতো, মানে জিএসআর বিভিন্ন গাড়ি আসতো। যারা হচ্ছে ডক্টর সাহার ছাত্ররা জিএসআই চাকরি করেন তারা কী বলে গাড়ি পাঠাতো। তো আমাদের প্রথমে একটা অভিজ্ঞতা হয়েছিল যে কী বলে ফিল্ড মানেই হচ্ছে গাড়িতে করে ফিল্ড করা, কিন্তু পরে বুঝতে পারিনি যে সেকেন্ড ইয়ার থেকে কী হবে। এবং তার সঙ্গে ছিল যে সেকেন্ড হাফটা ছিল পুরোটাই ডক্টর সাহেব বিভিন্ন জায়গায় সেমিনার দিতেন, আমরা গিয়ে ওখানে খাওয়া দাওয়া করতাম, সেমিনার শুরু, এই শুরু হয়েছিল। তারপরে ফিল্ডের আমাদের ভীষণ ভালো ভালো অভিজ্ঞতা হয়েছে। যেমন থার্ড ইয়ারে আমরা 2টো ফিল্ড করেছিলাম। সেটা হচ্ছে যে একটা 21 দিনের ফিল্ড করেছিলাম ঝামারকোটরা ফসফরাইট মাইন্সে রাজস্থানে। সেখানে আমাদের আসল ম্যাপিংয়ের ফিল্ড হয়েছে এবং সেটা অভিজ্ঞতাটা ভীষণই ভালো হবে সব দিক দিয়ে, মানে পড়াশোনার দিক দিয়েও এবং মজার মজার কিছু ঘটনাও ঘটেছিল। একটা ঘটনা বলি, যেমন ওখানে গিয়ে আমরা প্রথম জানতে পারলাম যে কী বলে উদয়পুর ইউনিভার্সিটির ছাত্ররা ওখানে আগে ফিল্ড করে গেছে। তো তার আমরা যেদিন গিয়ে পৌঁছবো সেই দিন ওরা আসলে ক্যাম্পটা তুলে নিয়ে যাবে। তা বুঝতে পারছো, ওরা প্রথম তাঁবুতে আমরা ফিল করছি বিএসসি থার্ড ইয়ারে। তো সেই তো ভীষণ আমরা এক্সাইটেড। তো গিয়ে দেখলাম যে কী বলে একটা লরি এসছে, লরিতে এসে ওদের স্টুডেন্টদের নিয়ে গেল এবং টিচারকেও নিয়ে গেল। টিচার ছিলেন আমাদের এখানকার একজন টিচারের খুব ঘনিষ্ঠ, সেই হিসাবে ওই ব্যাপারটা ব্যবস্থা হয়েছে। এইবার হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলা আমাদের দরকার পড়লে একটা যে জলের ড্রাম লাগবে, তাতে সেই জলটা ধরে রাখা হবে, মাইন্সের থেকে সাপ্লাই চলে, সেটা দিয়ে রান্না করা এবং অন্যান্য জিনিস করা। এবার ড্রাম তো নিয়ে যাওয়া হয়নি এখান থেকে, তো সেটা নিতে যাওয়া হবে। কিছুক্ষণ পরে আমাদের বন্ধু ছিল তপন তালুকদার, সে সব ব্যাপারে এগিয়ে যেত, কিন্তু সে বাংলা ছাড়া কিছু বলতে পারে না। এবার ওখানে গিয়ে একটা সামনে আমরা দেখতে পাচ্ছি, ও বললো যে আমি যাচ্ছি। অনেকে বারণ করেছিল যে আমরাও যাচ্ছি, বললো না না কোনো চিন্তা করিস না, ড্রাম ছাড়া। কিছুক্ষণ পরে দেখি খুব কাছেই দোকানটা, মানে যে দোকানটা থেকে ড্রামটা নেওয়া হবে ধরো এখান থেকে কলেজ স্ট্রিটের মোড় পর্যন্ত। তো সেখানে গিয়ে দেখছি আমরা, ওখানে দেখছি একটা কোলাহল তৈরি হয়েছে। তো আমরা দূর থেকে দেখতে পাচ্ছি মানে দোকানদার যে সেও বেরিয়েছে, হাত তুলে তুলে চিৎকার করে কথা বলছে, আমাদের তখনও চিৎকার করে কথা। তারপরে আমরা কয়েকজন মিলে গেলাম, গিয়ে দেখলাম যে ব্যাপারটা হচ্ছে ও হিন্দিতে বলতে গিয়ে যেটা হচ্ছে আমরা ড্রাম ভাড়া নেব না ড্রাম বিক্রি করব সেটা বোঝাতে পারিনি, সেই নিয়ে তুলকালাম কাণ্ড। যাই হোক, সেটা তো হলো, হয়ে গিয়ে তারপরে আমাদের আরও অনেকগুলো অভিজ্ঞতা হয়েছিল। যেমন আমাদের গ্রুপ করে দেওয়া ছিল 4 জন মিলে একটা ফিল্ডে উঠে গিয়ে একটা রিজের উপর উঠেছিলাম। আমরা খেয়ালই করিনি যে রিজের একটা কোনায় দাঁড়িয়ে একজন লাল একটা পতাকা নিয়ে হাত নাড়াচ্ছে। পর আমরা তো বুঝতেই পারিনি ব্যাপারটা কী হচ্ছে। তারপর আমরা ওই রিজের একটা ঢাল দিয়ে উঠে এসেছি, উপরে যখন এসেছি তখন দেখি এই পাশে তাকিয়ে দেখি প্রায় 8-10 জন লোক এরকমভাবে 2 হাত তুলে আমাদেরকে নামতে বলছে। তো সে আমরা কিছু আগাপাশারা কিছু না বুঝতে পারছি, আর কোনায় কিন্তু একজন লাল ঝান্ডা পরেই যাচ্ছে। আমরা তখন এমনভাবে ওরা হাত দিয়ে নামালো যে আমরা হাত দিয়ে ডাকলো যেরকমভাবে তাড়াহুড়ো করে আমরা দৌড়ে নেমে গেলাম। নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা দেখলাম একটা বিরাট বড় লোহার একটা চেম্বার আছে, তার মধ্যে ঢুকে যেতে বললো।
এবার ওরাও ঢুকলো, ঢুকে ডালাটা টেনে হাত বাড়িয়ে ফেলে ওরা একটা সুইচে পুশ করলো, তখন কি বিভৎস আওয়াজ, তার মানে ওই যে ভাড়টা উঠেছিলাম সেটাতে ব্লাস্টিং হলো। তো ওই লাল পতাকাটা দেওয়া মানে হচ্ছে কি বলে, সেটা দেওয়া হচ্ছে ব্লাস্টিংয়ের 2 ঘন্টা আগের থেকে দিচ্ছে, এবং অবভিয়াসলি ব্লাস্টিংটা হয়ে গেলে তারপরে ওরা একটা সাইডে দাঁড়িয়ে দিতে থাকে, কেউ উঠবে না। তো সেটা একটা প্রাণে বেড়েছিলাম, এই একটা অদ্ভুত অভিজ্ঞতা ছিল। তো আর আরেকটা ফিল্ডের ভালো অভিজ্ঞতা সেটা হয়েছিল যে আমরা এমএসসি ডিসার্টেশন আমরা সবাই অনেক করে ফিল্ড করতাম। আমার মনে আছে 1.5 মাস ধরে আমি ফিল্ড করেছিলাম একা। সেটা হচ্ছে ডালমা পাহাড়ের উপরে, টাটার নর্থে ডালমা পাহাড়ের উপরে। তো সে ফিল্ডে যাওয়ার আগে টোপোসিট নিয়ে এসে আমার মাস্টারমশাই, যিনি মানে আমার প্রিয় মাস্টারদের মধ্যে উনি একজন, প্রফেসর গৌরীশঙ্কর ঘটক, মারা গেছেন। তো তো উনি টোপোসিট দেখিয়ে একটা জায়গা দেখিয়ে দিলেন, দেখলেন রাস্তার পাশে একটা অ্যাবান্ডান্ড পিডব্লিউডি ইন্সপেকশন হল আছে, সেটাতে চলে যাচ্ছে। এবার আমার কোনো ডিরেকশন নেই, আমার টাটাতে নেমে ওখান থেকে রিক্সা করে গিয়ে ওখানে পৌঁছেছি, গিয়ে যখন ওইখানে পৌঁছেছি তখন দেখি যে ওটা অ্যাবান্ডান্ড পিডব্লিউডি ইন্সপেকশন হলো, ওখানে থাকার চান্স নেই। তারপর যাই হোক, সেই রাত্রিটা কোনো রকমভাবে ওখানে চৌকিদারকে বুঝিয়ে বাজিয়ে থেকেছিলাম, সংক্ষেপে বলছি। তারপরের দিন ওরা বললো টাটায় গিয়ে পারমিশন নিয়ে এলো, গিয়ে টাটা সাকচিতে গিয়ে ইঞ্জিনিয়ারকে যে পারমিশন নিয়ে এসে ওখানে থাকলাম। তো ওখান থেকে 1.5 মাস ফিল্ড করেছি। তো সেই ফিল্ডে আমার খুব এনজয় করেছি। আর তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আর টিচারদের মধ্যে বলতে গেলে আমরা ভীষণ ভালো ভালো টিচার পেয়েছিলাম। নাম করে বলতে গেলে প্রফেসর অজিত কুমার শাহ, প্রফেসর ধ্রুব মুখোপাধ্যায়, প্রফেসর গৌরীশঙ্কর ঘটক, প্রফেসর অনিশ রায়, এবং এই 4 জনই মেনলি ছিলেন। তখন মাস্টারমশাইদের মধ্যে একটা জিনিস ছিল যে অন্যান্য সুযোগ সুবিধার অভাবেই হয়তো হবে, তারা কি বলে টিচিংটার উপর ভীষণ এমফ্যাসিস দিতেন। তো ফলে আমাদের কাছে, আমরা তো তখন রিসার্চের ব্যাপারটা কিছু বুঝতাম না, ফলে আমরা টিচার হিসেবে এত ভালো টিচিং পেয়েছিলাম যে আমাদের কাছে সেই ভগবানের মতো রয়েছে। এবং সেই হিসেবে আমার ছাত্র জীবনে, পরবর্তীকালে রিসার্চের জীবনে পুরোটাতেই এই প্রফেসর ধ্রুব মুখোপাধ্যায় বিশেষ করে, এবং তার সঙ্গে প্রফেসর গৌরীশঙ্কর ঘটকেরও অবদান ভীষণ ভালো। আর বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্য সময় কী করতাম আমরা, সেটা হচ্ছে বেশিরভাগ টাইমে কিন্তু আমরা ডিপার্টমেন্টে থাকতাম। তার কারণটা হচ্ছে যে আমি নিজে কোনোদিন খেলাধুলোয় ভালো ছিলাম, আমার খেলাধুলো করিই নি ভার্চুয়ালি, অথচ আমাদের ব্যাচে 9 জন ছেলে ছিল মানে রিয়েলি কি বলে ফুটবল প্লেয়ার। তাদের মধ্যে 3 জন ছিল যে তখনকার দিনে কলকাতার ওই কী বলে ওটাকে 3rd ডিভিশনের টিমের প্লেয়ার ছিল। ফলে জিওলজি, আর তখন ছিল ইন্টার ডিপার্টমেন্ট খেলা, সে মানে খুব এক্সাইটিং। এবং তাতে আমাদের বিশেষ করে প্রফেসর অনিশ কুমার রায় আমাদের খুব মানে ইন্সপিরেশন দিতেন দাঁড়িয়ে থেকে মাঠের ধারে দাঁড়িয়ে। তো সে খেলাটাও খুব ভালো হতো। তো আমি চিরকালই ছিলাম যে মাঠের ধারে দাঁড়িয়ে ওই যারা খেলতো তাদের জামা কাপড় ধরে দাঁড়িয়ে থাকতাম, এই ব্যাপারটাই ছিল। কিন্তু খুব এনজয় করেছিলাম ওটা, তো খেলাটা হতো খুব সুন্দর। আর তখন আমি হিন্দু হোস্টেলে থাকতাম, সেই হিন্দু হোস্টেল লাইফটাও বলতে পারো ভীষণই আমি এনজয় করেছি। আমি যেটা সবাইকেই বলি যে সবারই জীবনে অন্তত 6 মাস হোক 1 বছর একটা হোস্টেল লাইফ থাকা দরকার, কারণ তাতে মেইন কারণটা হচ্ছে যে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের ছেলেরা আসে, তাদের সঙ্গে যে মিল খাওয়াটা সেটা পরবর্তী জীবনের জন্য খুব হেল্পফুল। তো সেই হিসেবে হোস্টেল লাইফটা আমি খুব এনজয় করেছি হোস্টেল থেকে। আর কী বলে শিক্ষক হিসাবে যেটা আমি যেটা পড়ে এসেছিলাম তার পরিপ্রেক্ষিতেই বলি, কারণ আমাদের সময় যেটা ছিল কয়েকটা মাত্র মেজর সাবজেক্ট, যেমন হচ্ছে মিনারোলজি, পেট্রোলজি, স্ট্রাকচারাল জিওলজি, প্যালিওন্টোলজি এবং স্ট্র্যাটিগ্রাফি, এইগুলোর উপরেই পুরো এমফ্যাসিস দেওয়া হতো। এবার অ্যাপ্লাইড ব্রাঞ্চ যেগুলো ছিল, যেমন ধরো গ্রাউন্ড ওয়াটার, তারপরে জিওস্ট্যাটিস্টিক্স এবং আরও অন্যান্য যে অ্যাপ্লাইড ব্রাঞ্চগুলো আছে সেগুলোতে মাস্টার ডিগ্রিতে পড়ানো হতো, কিন্তু অত এমফ্যাসিস দেওয়া হতো। কারণ আমি সেটা মনে করি যে এই মেজর সাবজেক্টে এমফ্যাসিস দিলে একটা জিওলজি স্টুডেন্ট তৈরি করতে খুব সাহায্য হয়। কারণ হয়তো এখন অনেক কারিকুলামের পরিপ্রেক্ষিতে এই সমস্তগুলো চলে এসছে, যেগুলো এমফ্যাসিস পাচ্ছে প্রচুর অ্যাপ্লাইড ব্রাঞ্চগুলো, কিন্তু আমার মনে হয় এগুলো খুব একটা দরকার আছে বর্তমানে পরিপ্রেক্ষিতে বলে। সেটা একটা আমাদের জিওলজি সাবজেক্টের বা টিচিং প্রসেসের মধ্যে একটু দুর্বলতা রয়েছে। আর আমি বিএসসি ফার্স্ট ইয়ারে, অন্যদিকে ইনস্টিটিউটের কথা যদি বলি তাহলে সেটাও ভীষণভাবে স্মরণীয়। বিএসসি ফার্স্ট ইয়ারেই আমি কী বলে হয়েছিলাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছিলাম। তখন নিয়ম ছিল বিএসসি ফার্স্ট ইয়ার থেকে একজন, তো আমাকে বন্ধুরা বলে যে তুই হয়ে যা, তো আমি হয়ে গেলাম। তারপরে সেকেন্ড ইয়ারে বোধহয় সেকেন্ড ইয়ারেও কোনো একটা কারণে এবার ফার্স্ট ইয়ারে
কেউ রাজি হয়নি বলে আমিই কন্টিনিউ করেছিলাম। তারপরে আমি ওতে এডিটার হয়ে ছিলাম। আর এবার সেই সময় কবিতা যেটা করা হতো সেটা পুরো হাতে হাতে করা হতো, মানে ধরো কি বলে প্রেসে পাঠানো হতো, এবং প্রেসের থেকে লেখাটাই এসে সেটা কি বলে মানে ট্রু সেন্সে তোমরা জানো হয়তো যেগুলো প্রুফ কারেকশন করা যায়, সেগুলো আমাদের সব শিখিয়েছেন কিন্তু প্রফেসর অনিশ কুমার রায়। তো সেইটার থেকে আমরা খুব ইনভলভ হয়ে গেছিলাম। ইন অ্যাডিশন যেটা ছিল যে ওটার পয়সা করে সংগ্রহ করার জন্য আমাদের বিভিন্ন জায়গায় যেতে হতো, যেমন ধরো তখন জিওলজি সিন্ডিকেট বলে একটা দোকান ছিল, তারপরে আরও এক দুটো জায়গা ছিল যেখানে স্যারেরা ওনাদের সঙ্গে কথা বলে আমাদেরকে পাঠাতেন, আমরা গিয়ে অ্যাডভার্টাইজমেন্টে ফর্ম নিয়ে যেতাম, ওরা ফিল আপ করে দিত, পয়সাটা কালেক্ট করে দিত। ইন অ্যাডিশন সেটা ছিল আমরা রেগুলার বেসিসে মানে ধরো জিএসআই, ওএনজিসি এবং অন্যান্য অফিসগুলোতে গিয়ে পুরনো যে মেম্বার আছে তাদের কাছে চাঁদা কালেকশন হবে। এটা কিন্তু একটা বিরাট আমাদের কাছে ইনভলভমেন্ট ছিল। আমরা কখনোই ভাবিনি যে আমাদের গায়ে ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে গায়ে, সেটা কখনো ভাবতে হয় না। তো এই হিসেবে ইনস্টিটিউটের অনেকগুলো জিনিসই কি বলে খুব ইনভলভ ছিলাম এবং খুবই ভালো লাগতো। এবং তখন একটা জিনিস ছিল কি যে ইনস্টিটিউটের ওই কবিতা যে লেখাটা হতো সেই লেখাটা অনেকটা না মানে খুব মিনি স্কেলে রিসার্চমূলক ছিল। মানে ধরো আমরা ঠিক করতাম যে কোনো স্যারকে বলতাম স্যার আমি একটা লিখব, তো তুমি ভেবে দেখো কী ধরনের জিনিস লিখবে, তো স্যারও হয়তো গাইড করতো। তুমি ধরো মানে স্যাররা পড়িয়ে তো বুঝতে পেরেছেন কার কোন দিকে ইন্টারেস্ট বেশি, পেট্রোলজিতে না প্যারাটোলজিতে না স্ট্রাটেজিতে, সেই হিসেবে ওনারাও গাইড করতেন যে এইরকম টপিকের উপর লিখতে পারো। যেমন আমার মনে আছে আমি 2-3টে লিখেছিলাম, 3-4টে বই দিয়েছে, সেই ঘেটে ওটা লিখেছিলাম। এবং লেখাটা নতুনত্ব কিছু নেই, কিন্তু লেখার যে ধরনটা সেটা হচ্ছে যে পরবর্তীকালে আমি দেখেছি সায়েন্টিফিক যে আর্টিকেল লেখা হয় না সেই স্টাইলে আমরা শিখে গেছি সেই সময়। তো সেইটা কিন্তু মাত্র হয়তো 6-7টাই লেখা পড়তো, কিন্তু আমরা খুব খেটে খুঁটে ওটা করতাম। সেটাও একটা ইনস্টিটিউটের তরফ থেকে আমাদের কাছে খুব মানে পেয়েছি আমরা অনেক কিছু, সেই হিসেবে ইনস্টিটিউটটা খুব ভালো লেগেছে। আর কি বলবো, আর কিছু অ্যাডিশনাল কিছু ছিল ইউনিয়ন নিয়ে যদি কিছু বলেন। আচ্ছা, রিউনিয়ন সম্বন্ধে একটা যেটা হচ্ছে প্রথমবার হয়েছিল 2013 কিংবা 14-তে, কিন্তু আমার কি বলে পার্সোনালি রিউনিয়নের প্রতি একটু আপত্তি ছিল, আমি ঠিক পছন্দ করি না। এই কারণে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি ইনস্টিটিউটের যে অ্যানুয়াল জেনারেল মিটিং হতো এজিএম অফ জিওলজিক্যাল ইনস্টিটিউট, সেই দিনই কিন্তু গুরুদের মধ্যে ছিল, সেটা শর্ট অফ ছিল রিউনিয়ন। কারণ তার একটা কারণও ছিল, তখন ছিল প্রচুর বাঙালি জিওলজিস্ট, তার বেশিরভাগই যাদবপুর কিংবা প্রেসিডেন্সি কলেজে পাস আউট, তারা কি বলে এই কলকাতা জিএসআই বা ওএনজিসিতে পোস্টেড থাকলো, ফলে তারা আসতো পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে এবং টিচারদের সঙ্গে দেখা করার জন্য, ফলে ওটা একটা রিউনিয়ন হচ্ছে। মানে ফলে প্রেসিডেন্সি কলেজে জিওলজি ডিপার্টমেন্টের রিউনিয়ন বলতে আমরা কোনোদিন দেখিনি ছাত্র অবস্থা। তো সেই হিসেবে কারণ ধরো রিউনিয়নে অনেকগুলো ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরো একটা ইন্টারাকশন দরকার, যারা এখানে পাস করে গেছে তাদের পাস করে গেছে ইন দ্য সেন্স তারা কোনো জায়গায় করে সেটেল, কোনো ভালো চাকরি করছে বা কিছু করছে, তাদের একটা এক্সপিরিয়েন্স ওরা যদি এক্সচেঞ্জ করে সেইটা এখন কতটা হয় আমার একটু সন্দেহ আছে। আদারওয়াইজ যদি সেটা হয়, সেটাই হচ্ছে রিউনিয়নের একটা সাকসেসফুল হওয়ার একটা উপায়। রিউনিয়নে বা রিউনিয়নের উদ্দেশ্য যেটা যে যারা বেরিয়ে গেছে তাদের চাকরি জীবনের অভিজ্ঞতা শেয়ার করা, নতুন যারা ছাত্র পাস করছে, তোমরা যারা এমএসসি বা বিএসসি ফাইনাল ইয়ার আছে তাদের সঙ্গে শেয়ার করছে, সেটা কিন্তু হচ্ছে রিউনিয়নের একটা উদ্দেশ্য। সেটা যদি হয় তাহলে এবারও যেমন হচ্ছে 28শে ডিসেম্বর, অবভিয়াসলি এটাই আমার এখানে টিচার হিসাবে শেষ রিউনিয়ন হবে। তো যাই হোক, সেটা দেখা যাক, সেটা যদি হয় খুবই ভালো হয়। থ্যাংক ইউ। আদারওয়াইজ কি বলে রিউনিয়ন সাকসেসফুল হোক, মানে যে উদ্দেশ্য সেটা সাকসেসফুল হোক, সেটাই আমি চাই।